অনন্য নাট্যমেলা 2024 আজ দ্বিতীয় সন্ধ্যা। সবাইকে স্বাগত। আজকের প্রথম পর্বে রয়েছে আমাদের সেমিনার। আজকে সেমিনারের বক্তা মাননীয় অমিত ব্যানার্জি মহাশয়, প্রাক্তনী রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় নিউ দিল্লি, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপ্ত এবং আমাদের কালিয়াগঞ্জের কৃতি সন্তান। দ্বিতীয় বক্তা রয়েছেন আমাদের খুব প্রিয় কাছের মানুষ অয়ন জোয়ারদার, নাট্যকার, পরিচালক এবং অভিনেতা। আজকের বিষয় নাট্য নির্মাণে অভিনেতার ভূমিকা। আমাদের এখানে যে দুজন বক্তা রয়েছেন তারা দীর্ঘদিন ধরে, অমিত দার কথা বলছি, উনি দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ের পড়াশুনো, পরবর্তীতে ন্যাশনাল স্কুল অফ ড্রামার যে রেপার্টরিতে, সেখানে উনি 10 বছরের এবং সম্ভবত 10 বছরের মতো উনি যুক্ত ছিলেন। ভারতবর্ষের বিখ্যাত পরিচালক এবং পৃথিবীর নানান প্রান্তের বিখ্যাত পরিচালকদের সঙ্গে তার কাজ করার অভিজ্ঞতা। ঠিক আজকে এই বিষয়কে কেন্দ্র করে আমরা জানবো, শুনব। তার মাঝে আপনাদের কোনো প্রশ্ন পর্ব থাকলে আপনারাও করবেন, সেটা একটা শেষ পর্যায়ে আমরা নিয়ে যাব। অয়ন জোয়ারদার কালিয়াগঞ্জের বেশ কিছু দলে কাজ করছেন, তার পাশাপাশি পশ্চিমবঙ্গের নানান প্রান্তে কাজ করছেন। তিনি সর্বসময়ের একজন নাট্যশিল্পী। তারও নানান রকম অভিজ্ঞতা জীবনে রয়েছে থিয়েটারকে কেন্দ্র করে। একটা প্রযোজনা তৈরিতে পাণ্ডুলিপি থেকে শুরু করে ধীরে 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 পরিচালকের ভাবনাকে, স্বপ্নকে একজন অভিনেতা বা একটা প্রযোজনার প্রয়োজনীয় সংখ্যক অভিনেতা অভিনেত্রী কিভাবে ধীরে ধীরে প্রাণ প্রতিষ্ঠা করে এবং সেটা কেমন হওয়া উচিত। যখন মঞ্চে আমরা দেখি রক্ত মাংসের শরীরের মানুষকে দেখি, তারা আমাদের দর্শক আসনে যারা মানুষ বসে রয়েছেন এদের মধ্যে যে হৃদয়ে হৃদয়ে যে একটা মিলন ঘটে, এটাই হচ্ছে থিয়েটারের একটা বড় দিক, যেটা সিনেমার থেকে আলাদা, তফাৎ এবং প্রতিদিনই নতুন নতুন ভাবে পরিবেশিত হয়। থিয়েটারেই এটা সম্ভব। এই সমস্ত কথা আমরা জানব। আমি মঞ্চে ডেকে নিচ্ছি মাননীয় অমিত ব্যানার্জি মহাশয়কে। সময় নষ্ট করতে একদম চাইছি না, মঞ্চে ডেকে নিচ্ছি মাননীয় অয়ন জোয়ারদার মহাশয়কে। আমরা একটু সময় মতো করতে চাইলেও শেষ পর্যন্ত আমরা পারলাম না। যাই হোক, আমরা দেরি করব না। আর সঞ্চালনার কথা বেশি না বলিয়ে আমি আজকের মূল বক্তা মাননীয় অমিত ব্যানার্জি মহাশয়কে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আজকে আমাদের প্রথম বক্তা থাকছেন মাননীয় অয়ন জোয়ারদার মহাশয়। নমস্কার, সবাইকে আমার প্রণাম। আসলে ওই থিয়েটারে যেটা লাগে আর কি, সেটাই মঞ্চে অভিনয় হয়। আর আপনারা দেখেন, দর্শক অভিনেতার সম্পর্কই আসলে একটা থিয়েটার গড়ে তোলে। তো এখন কথা হচ্ছে যে, বিষয় হচ্ছে নাট্য নির্মাণে অভিনেতার ভূমিকা। তো সেটা বলতে গেলে প্রথমে যেটা বলতে হয় অভিনয়। অভিনয় বিষয়টা আমরা জানি, অভিনয় কি। অভিনয়কে যদি বিচ্ছেদ করি, অভিনয় যদি ভাঙি, তাহলে অভি শব্দের অর্থ হচ্ছে রস, আর নয় শব্দের অর্থ নিয়ে যাওয়া, মানে লে জানা, রস লে জানা। তার রস যদি নিয়ে যাওয়া যায়, তাহলে সেই অভিনেতা অভিনয় হলো। মানে কমিউনিকেট করতে পারছি কিনা, আমি যাকে আমার টার্গেট দর্শক তাকে আমি কমিউনিকেট করতে পারছি কিনা, সেটাই হচ্ছে অভিনেতার কাজ।
এবার সে কাজটা কোন অভিনেতা কিভাবে করবেন সেটা অবশ্যই পরিচালকের উপর নির্ভর করবে। আবার নিজেরও কিছু দায়িত্ব থাকে, কারণ থার্ড বেল বেজে যাওয়ার পরে পরিচালক আর থাকেন না, পরিচালক ঘুমিয়েও করতে পারে, জেগে থাকে অভিনেতা সেই শেষ কাজটা করে। তাই জন্য তার দায়িত্ব হচ্ছে সবচেয়ে বেশি। এবার সে কিভাবে নাট্য নির্মাণে নিজেকে তৈরি করবে সেটা অভিনেতার উপরে নির্ভর করবে। তো আমরা যে থিয়েটার দেখি বা করি তাতে প্রথমে আসে একটা গল্প, সেই গল্পের নাট্যরূপ হয়, সেই নাট্যরূপকে পরিচালক ব্যাখ্যা করেন অভিনেতা অভিনেত্রীর সামনে। অভিনেতা জানতে চেতে পারে, অভিনেতা অভিনেত্রী, আমি অভিনেতাই বলবো, অভিনেত্রী কথাটা বলাটা দরকার নেই, অভিনেতাই বলছি। তো সে জানতে চাইতে পারে যে তার ক্যারেক্টারের শেড, তার কি বর্ণময়তা, তার কি পরতে পরতে তার ক্যারেক্টারটা কিভাবে হয়। এবার পরিচালক তাকে তা ব্যাখ্যা করে। এবার অভিনেতা সেই চরিত্রকে কিভাবে রূপ ফোটাবেন সেটা তার উপরেই নির্ভর করে। এবার সেটা বিভিন্নতা সে দেখায়, পরিচালক হয়তো একটা সিলেক্ট করে যে এটা আমার খুব ভালো লাগছে, কিন্তু অভিনেতা জানে যে সে কি করছে। সেটা পরিচালক কেন, কারোরই বোঝার ক্ষমতা নেই যে সে আসলে কি করছে, কোন ইমোশনের জায়গা থেকে সে ওই ডায়লগটা বললে তার ওই রকম ইমোশন আসে, তার চোখ দিয়ে জল পড়ে বা পড়ে না, তার ঘাম বেরোয় বা তার পায়ের তলাটা চুলকায়, সে জানে, আর কেউ জানে না। তাহলে অভিনেতার দায়িত্ব হচ্ছে নাট্য নির্মাণে সাংঘাতিক, এবং সেটা প্রিপারেশন আছে। অভিনেতা মানে একটা সংলাপ পেলো আর বলে ফেললো এরকম করেই অভিনেতা হয় না। অভিনেতার অনেক রকম প্রিপারেশন আছে। অমিতদা তার বিস্তারিত জানেন, তার প্রচুর বই আছে, অনেক তত্ত্ব আছে, অনেক রকম গল্প আছে। তো সেইভাবে অভিনেতা তার নিজেকে তৈরি করেন। সে সামাজিকভাবে ক্যারেক্টারটা ধরতে চেষ্টা করে, তার বংশানুক্রমিকভাবে ধরতে চেষ্টা করে, তার কালার, চুলের কালার কি হতে পারত, বা আরো আরো অনেক কিছু সে করতে করতে একটা ক্যারেক্টার সে জন্ম দিতে পারে। তা পরিচালকের ব্যাখ্যা তো থাকে। আমার মনে আছে আমি একটি নাটক করেছিলাম, সেই নাটকটা হচ্ছে খোয়াবনামা। খোয়াবনামা সমীর দাশগুপ্তর স্ক্রিপ্ট ছিল। আখতারুজ্জামান ইলিয়াস বাংলাদেশের প্রখ্যাত ঔপন্যাসিক, তার দুখানাই উপন্যাস লিখেছেন, একটা চিলেকোঠার সেপাই আর একটা খোয়াবনামা। সেই খোয়াবনামা অভিনয়ে আমি একটি চরিত্র করতাম, যে চরিত্রের বয়স ছিল 88 বছর। সেই স্বপ্ন শুনে স্বপ্নের মানে বলে দিত। সুমন মুখোপাধ্যায় আমার মানে লালদা, সে তখন আমাদের ওয়ার্কশপটা করতে এসছেন। তিনি আমাকে একটা পণ থাকতে কিছুই বুঝতে পারছি না, 80 বছর, 88 বছর, 89 বছর, আমি তো দেখি আমি কি, আমি তখন একটা সামান্য 36 বছর 34 বছরের ছেলে। সুমনদা আমাকে একটা টিপস দিলেন, বললেন এই যে রোলটা করছো তুমি, এই রোলটা যিনি করেন তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। তার 89 বছর বয়স হতে পারে, কিন্তু সে ওই বজ্রাসনে বসে 5 বার নামাজটা পড়ে। তাহলে সে যতই বুড়ো হোক তার স্পাইনটা কিন্তু মনে রাখবে থাকবে। ব্যাস, ওই যে একটা ছোট্ট জিনিস, ওই ছোট্ট জিনিসটা আমার কাছে বড় হয়ে গেল যে আচ্ছা একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে বয়স হয়েছে তার। এবার সে তাহলে কি করে, সে গড়িয়ে লিখছে না, যেমন লিখছে সে গড়িয়ে গড়িয়ে চলে, সে কথা বলে খুব আস্তে আস্তে বলে, কিন্তু স্বপ্নের মানে বলে, ভুজুক ভাজুক দিয়ে লোকের কাছ থেকে টাকা নেয়, এসব করে, মানব টানব সিন্নি পড়া করা এসব করে। কিন্তু লোকটার মানে ফিজিওলজিটা তৈরি হচ্ছে ওই একটা টিপসের জন্য। এটা পরিচালক করেন, কিন্তু অভিনেতাকে সেরকম ভাবে নিজেকে তৈরি হয়ে উঠতে হয়। তো আমার এইটাই নির্ধারিত করার কিছু নেই। অভিনেতা
প্রস্তুতি বলে বই আছে স্ট্যানিস্লাভস্কির, আর যাই বলি না কেন স্ট্যানিস্লাভস্কি বলুন, ব্রেক বলুন, যাই বলুন না কেন, এই সবই আসলে আমরা অনেকদিন আগে আমাদের ভরতমুনি লিখে গেছেন, সেই বইটা আমরা পড়িনি সংস্কৃত বলে। একটা লোক 800 বছর ধরে একটা শাস্ত্র লিখছেন, 800 বছর। একা হতে পারে কি? ভরতমুনি তার মানে একা নন, মানে উনি একা লেখেননি। ভরত একটা কাল, একটা সময়, একটা হয়তো একগাদার লোক। তা একগাদার লোক ব্রহ্মার মুখ থেকে আসছে অভিনয়ের বলার কথা, আর একটা কমিউনিটি অভিনেতা ব্যাখ্যা করছেন। এটা ভাবার বিষয়, এই নিয়ে চর্চা হওয়া উচিত, এবং এইটাই আমাদের চর্চা হওয়া উচিত যে অভিনেতার প্রস্তুতি কিভাবে হবে। এই আর কিছু নেই। আমি নিজে অভিনয় করতে ভালোবাসি, জোর করে নাটক লিখতে হয়, এবং পরিচালনাও ভালোবাসি তারপরে, কিন্তু আসলে নিজে অভিনয় করতে খুব ভালোবাসি। আমার কেউ ডাকে না অভিনয়ের জন্য, অন্য কাজে ডাকে, কিন্তু অভিনয় বিষয়টা হচ্ছে এর মধ্যে যে মজা আছে এইটা অন্য কোনো নির্মাণে নেই। হ্যাঁ, কারণ এই যে অভিনেতা হয়ে ওঠা, এই কালকেও বলছিলাম যে আমি একটা চরিত্র হয়ে উঠছি, এই যে মজাটা আদৌ হতে পারছি কিনা, বা আমার সাথে তার তফাৎ কি, আমি কি ওই লোকটা হলে ওরকম করতাম, এবং আমি কতটা করতাম। কারণ আমি যদি একটা খুনি হই, আমি কখনো খুন করবো না। আমি যদি একটা রেপিস্টের ভূমিকা অভিনয় করি, আমি তো রেপ করবো না, আমি তো অত খারাপ লোক নই আসলে। তাই সেটাও আমাকে প্রমাণ করতে হবে অভিনেতা হিসাবে। আসলে যাকে দেখছেন সে কিন্তু আমি নই, আসলে আমি অভিনয় করছি ওই লোকটা। এটাও আমার দায়িত্ব, একজন অভিনেতার দায়িত্ব নাট্য নির্মাণে, যে আপনি কখন আপনি ঢুকবেন চরিত্রে, আর কখন বারবার করে বলে দেবেন আসলে আমি কিন্তু এই লোকটা নই। আমার কাছে অভিনয় সংজ্ঞাটা এটাই। আর আমাদের মধ্যে আছেন শ্রদ্ধেয় অমিত ব্যানার্জি, অমিতদা। অনেক গল্প শুরু, মানে বিখ্যাত যাদের দেখে আমরা বড় হয়েছি, যাদের অভিনয় দেখে আহা আহা করেছি, কি করেছেন, তাদের সাথে একসাথে কাজ করেছেন, একসাথে অভিনয় করেছেন, একসাথে থেকেছেন, শুয়েছেন, কি বলবো, সেই গল্প শুনতে চাইছি আর কি। আমার কথা নাই বা শুনলেন, পরে শুনবেন। এই ধন্যবাদ। আমি অমিতদাকে পরবর্তী পর্যায়ে বলতে পারবো। ধন্যবাদ। হ্যালো, আমি আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চাইছি। আমি একটু বসে বলি, কারণ কোমরটা বড় ঝামেলা করছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে ব্যথা করছে, সকাল থেকে ভুগছি। আপনাদের অনুমতি নিয়ে আমি বসেই বলছি। কি করবো? হ্যাঁ, তো আমি বসে বললে অসুবিধা নেই তো? আজকে প্রথম কথা হচ্ছে যে আমি যদি আমার নাট্য জীবনকে ধরি আর কি, সেই কালকে রামদাকে বলছিলাম আমি, হরিবালাদা সেই অরুণ বরুণ কিরণমালা দিয়ে নাটক, তারও আগে গায়ত্রী একজন ছিল, তো মুক্তি দিয়ে একটা কিছু করেছিল, শ্যামল বাবু। তো সে আমার মা হয়েছিল, সেটা আরো ছোটবেলা। যাই হোক, মানে আমি অরুণ বরুণ কিরণমালার থেকেই ধরি, তাহলে 52 বছর ধরে আমি এই একটা কাজই করে যাচ্ছি, আর কিছু পারিও না। মাঝে মাঝে উমা বাড়িতে না থাকলে ওই কাজের লোক না এলে বাসনটা ভালো মাজতে পারি, বাসনটা মাঝে আর কি, ওকে একটু হেল্প করে দেওয়ার জন্য। যা হোক, একটা খুব সৌভাগ্যবান মনে করি আমি নিজেকে, যে আমি এমন একটা সময়ে জন্মেছিলাম যেখানে কালিয়াগঞ্জে অপরাজিতা, হ্যাঁ আমাদের অপরাজিতা, এদিকে ছন্দম, ওদিকে ত্রিতীর্থ হরিমাধব দা, তো এইসব লোকগুলোকে এই মঞ্চে ফুটবল দেখেছি,
অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনাদের ক্লাবের মাথায় বসে গল্প করেছি। হ্যাঁ, হ্যাঁ, সওদাগরের নৌকা। তো পরবর্তীকালে যখন আমি দিল্লিতে গেলাম, সেখানে এক অদ্ভুত সমস্যার সম্মুখীন প্রথমে আমাকে হতে হয়েছিল। তো আমার যে আজকে যে নাট্য নির্মাণে অভিনেতার কি ভূমিকা, তো এটা এখানটায় আসার আগে একটু ছোট্ট শুরু করে নিচ্ছি কয়েকটা কথা বলে, তারপরে সেই জায়গাটায় আসছি। আর এরপরে আবার নাটকও আছে একটা। তো খুব বেশি সময় না নিয়ে আমি আজকে অরিন্দমের সঙ্গে কথা বলছিলাম কিছুক্ষণ এখানে। আমার খুব ইচ্ছে করে যে আমি এত বছর ধরে যা কিছু করছি ভারতবর্ষ জুড়ে, ভারতবর্ষের বাইরে, যে আমি নেপালে, মরিশাসে, সিঙ্গাপুরে, নানান জায়গায় নাটকে কাজ করে এসেছি। আমি পিটারবুর্গের সাথেও কাজ করেছি। হ্যাঁ, উৎপল দত্ত, সৌম্য মিত্র, বাদল সরকার আমাদের এখানকার, রিচার্ড শেখনার, পেনি কাস্টাডলি, রয়্যাল একাডেমি অফ ড্রামাটিক আর্টসের। তো হুজ হু মানে কেউ বাদ নেই, মানে আমার মনে হয় না যে কেউ বাদ আছে যার সাথে আমি কাজ করিনি। মিস্টার আলগাজি, মিস্টার হাবিব তানভীরের তো বাড়িতে গিয়ে বসে থাকতাম, রতন খিয়াম, যাদেরকে আমরা শুনি তার সাথে আমাদের খুব, রতনদার সাথে আজও কথা হয়। আমি কোনো সমস্যায় পড়লে অভিনয় নিয়ে কিছু নিয়ে কোনো মাথার মধ্যে কোনো সমস্যা তৈরি হচ্ছে কোনো একটা কিছু নিয়ে, তো আমি আজও রতনদার অ্যাডভাইস দিই, স্যার ये प्रॉब्लम हो रहा है। या কখনো কখনো ছাত্ররা যখন এমএনজিতে পড়াতে যাই আমি আজকাল অভিনয়টা একটু কম করেছি, বয়স তো হলো 66 বছর বয়স হয়ে গেল, তো অভিনয়টা খুবই কম হয়ে গেছে। আমি পড়ানোতেই বেশি মনোনিবেশ করেছি। তাতে দুটো এরিয়া আছে আর কি। এক নম্বর, পয়সাটা খুব ভালো দেয়, এটা একটা বড় ব্যাপার। আর দু নম্বর হচ্ছে পরিশ্রমটা কম। 3 ঘন্টা কাজ করে আমি অনেকগুলো পয়সা রোজগার করতে পারি আমার জীবিকা নির্বাহের জন্য, ফ্রিল্যান্সার। এনিওয়ে, সো আমি এমন একটা সময়ে, এমন একটা জায়গা থেকে এমন একটা জায়গায় গেছিলাম যেখানে গিয়ে আমি প্রথম যে সমস্যাটার সম্মুখীন হয়েছিলাম, হিন্দি। আমি হিন্দি তো এখানে পড়াশোনা করিনি, হিন্দি তো আমি জাস্ট একটা কোথায় আমার যতদূর মনে পড়ছে, মাধব বিজনলা আছে বলতে পারবে, কোথায় ক্লাস 7 বা 8-এ আমি ওই সংস্কৃত পড়েছিলাম, নর নর নরা, ওইটুকুই বোধহয় ছিল আমার যতদূর মনে পড়ছে। আমাদের সময়টা ইংরেজি স্কুল ছিল না, ইংরেজি মোটামুটি লিখতে পারতাম, পড়াশোনা কম করতাম, যাত্রীদের সঙ্গে নাটক পড়ে বেড়াতাম বেশি, নাটক দেখতাম প্রচুর। সো ওইখানে গিয়ে প্রথম যে সমস্যাটা করলাম আমি, সেটা হচ্ছে হিন্দি। ওই আতা হয়, খাতা হয়, কটা হয়, যাতা হয়, হয় 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 করতে করতে মাথা খারাপ হয়ে গেছিল। তো প্রথম 7 দিনে আমি বুঝে গেছিলাম যে আমাকে কি করতে হবে। অ্যান অ্যাক্টার্স প্রিপারেশন, এটা প্রথম আমার মাথায় ঢুকলো যে কি নিজেকে কি করতে হবে। তো আমি সবার আগে, আমার ক্লাস শুরু হতো সকাল 6টার সময়, তো আমি ভোর 5টার সময় গিয়ে ওপেন এয়ারে হিন্দি প্র্যাকটিস করতাম। কোনো যখন নাটক দেখতাম, কোনো একটা স্পিচ নিজে তৈরি করে নিতাম, তৈরি করে সেইটাকে জোরে জোরে বলা। আমি এখনো দেখি একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি যে বলছিল যে আমরা যখন একটা নাটক করি, তখন আমরা যারা নাটকের দলের অভিনেতারা আছি, তারা তো আমরা না কম করে, আপনারা কতবার করেন জানি না, আমাদের মানে অ্যাভারেজ, আমি যে প্রফেশনাল গ্রুপগুলোর কথা বলছি, 1 থেকে 1.5 মাসের মধ্যে একটা নাটক শুরু থেকে শেষ অবধি মঞ্চস্থ হয়। তো সেখানে একটা অভিনেতা না হলেও কমসে করে 20-25 বার 30 বার তো মানে রোজই একবার করে নাটকটা পড়ে, বা 25 তো পড়েই নাটকটা। তো নাটকে যা আছে, এখন দর্শক যারা আসছে তারা তো আর নাটকটা পড়ে আসে না। তো অভিনেতার কাজটা বড় কঠিন। কাজটা কি, যে 30 দিন পড়ে যে কথাটা আমি বুঝেছি 30 বার পড়ে, এটা একবারে লোককে বোঝাতে হবে। এখানে কোনো রিটেক নেই, ফিল্মে রিটেক আছে। আমি যখন সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে পড়াতে যাই, সেখানকার পড়াশোনাটা অন্যরকম। পুনাতে যখন যাই তখন সেটা ক্যামেরা ওরিয়েন্টেড পড়াশোনা,
কিন্তু থিয়েটারটা ভীষণ কঠিন কাজ। আমি 30 দিন ধরে যা বুঝেছি বা ডাইরেক্টর আমাকে যা বুঝিয়েছে, আমাকে একবারে সেটাকে বোঝাতে হবে। সাপোজ রাইটার তো লিখে দিয়েছে, আমি তোমাকে ভালোবাসি। এই সারা পৃথিবীর সমস্ত সিনেমায়, থিয়েটারে, উপন্যাসে এই লাইনটা পাওয়া যায়, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, সংগ্রামী বসে আছে, সংগ্রামী আমি তোকে ভালোবাসি। ওকে, তো এটা হচ্ছে সেন্টেন্স একটা, রাইটার লিখেছে যে আমি তোমাকে ভালোবাসি। সো আমি যদি বলি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আরেকজন কেউ ভালোবাসুক কি না বাসুক, আই ডোন্ট নো, আই ডোন্ট কেয়ার, আমি তোমাকে ভালোবাসি। সংগ্রামী আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসা কিনা আমি জানি না। হ্যাঁ, সো আমি তোমাকে ভালোবাসি, কথাটা একটা মিনিং হলো। আমি এই কথাটাও বলতে পারি যে সংগ্রামী আমি তোমাকে ভালোবাসি, ভুলা কেন, সংগ্রামী আমি তোমাকে ভালোবাসি। সো একই কথা, মিনিংটা চেঞ্জ হয়ে গেল। আমি তোমাকে ভালোবাসি, ঘৃণা করি না, অন্য কোনো ফিলিংস নেই তোমার দিকে, আমি তোমাকে ভালোবাসি। সেন্টেন্স একটাই, আমার বলার ধরনে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা অভিনেতার কাজ হচ্ছে ট্রান্সপারেন্ট ওয়াটারের মতন, আমি কোন গ্লাসে ওটাকে ভরছি যাতে মোল্ডে কাদা হয় না, কাদা, যাতে আমি ডাইরেক্টরের কাছে একটা ট্রান্সপারেন্ট বা মোল্ডেড কাদার মতন হতে পারি। ডাইরেক্টর আমাকে ইচ্ছে করে যেভাবে ইচ্ছে করবে সেইভাবে আমি নিজেকে তৈরি করতে পারি। তো আমার মতে আমি এতগুলো পরিচালকের সঙ্গে যখন কাজ করেছি, আমি স্যার শুধু বসে থাকতাম, আমি স্যারের সঙ্গে যখন কাজ করেছি দুশ্মনে নাটকটায়, हाबिब साहब पाइप थे तो हाँ हमें अच्छा हो रहा है, लेकिन देखो हम क्या कर सकते हो, कैरेक्टर तो बता दिया तुमको मैंने, है ना, देखो और क्या कर सकते हो। চুপচাপ শুধু দেখে যান। আর আমাকে যত রকম ভাবে মানে যে কোনো অভিনেতাকে এক্সপেরিমেন্ট করতে দিচ্ছি, আমি স্টেজে ইম্প্রোভাইজ করছি, আর উনি শুধু নোট রাখতেন। পুরো রিহার্সালের পরে আমি बेटा ये करना है, ये नहीं करना है, ये करना है, ये नहीं करना है। সো উনি শুধু আইডিয়াগুলো দিয়ে দিতেন। আবার একই রকম ভাবে যখন আলকাজি সাহেবের সঙ্গে কাজ করেছি, উনি পেইন্টিং এর খুব বড় লোক ছিলেন, পেইন্টিং। তো ব্রুটাস, আমি ব্রুটাস করতাম, ব্রুটাস কিভাবে ঢুকবে, ঢুকে কিভাবে দেয়ালে হাত চালিয়ে দাঁড়াবে, সেটা যেন স্কাল্পচারিং কোয়ালিটি থাকে তার একটা, যে এমনি যে দাঁড়িয়ে আছে নট দ্যাট, সে হাতটা ওখানটা রাখা আছে, মাথাটা এখানটা একটুখানি নামানো, এখন এতটা নামানো না এতটা নামানো সেটা আপনার নজরে আসে नहीं, थोड़ा सा और सर उठाओ, हाँ वहां से देखो। सो একেবারে মনে হবে, একেবারে মনে হবে যেন একটা পেইন্টিং, আমি যখন দেখবো মানে সিনটা দেখবো তখন একটা মনে হয় যেন একটা পেইন্টিং দেখছি আমি, তার কাজের ধরন ছিল এই ধরনের। তো এক একটা এইসব পরিচালকগুলোর সাথে যখন সম্ভবতের সাথে আমি ম্যানেজমেন্টে কাজ করেছিলাম, ওয়ার্কশপ করেছিলাম, এই মুহূর্তে মনে নেই একটা ডায়ালগ, আমি তুমি আমাকে বাংলায় বলছিলাম এই কথাটা কেন বললে, তো আমি না না জেনেই বলেছিলাম, আমার অ্যাজ অ্যান অ্যাক্টর যেটা মনে হয়েছে সেইভাবে বলেছি। তো উনি বললেন না তুমি এই কথাটা এভাবে কেন বললে। আমি বললাম যে স্যার মানে তখন আমি এমএনজি ফার্স্ট ইয়ার এন্ড শেষ পার্টটা চলছে আর কি, সেকেন্ড ফেজটা, সেকেন্ড টপ, তখন উনি এসেছিলেন আমাদের ওখানে। তো আমি বললাম স্যার আমি এমন করে তো কিছু চিন্তা করিনি। বিচার বললো না 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 তা তো হয় না, তোমাকে জানতে হবে যে তুমি লাইনটা কেন বলছো, কাকে বলছো, এবার ডিসাইড করতে হবে তোমাকে যে তুমি কিভাবে বলছো। তো প্রথম মাথার মধ্যে উনি সে লজিকগুলো ঢোকাতে আরম্ভ করলেন যে কেন একটা কথা বলছি। আমি যখন একটা নাটক দেখি, আমি মঞ্চে ঘোরাফেরা করি, আমি ওখান থেকে কথা বলার সময় ওখানে গেলাম, আমি কেন গেলাম, আমি তো এখানে দাঁড়িয়েও বলতে পারতাম,
এখানে একটা বিখ্যাত গল্প আছে মার্লন ব্র্যান্ডোর গডফাদারের একটা বিখ্যাত যখন মার্লন ব্র্যান্ডোকে উনি যখন ইয়ে করাতে গেছেন তখন মার্লন ব্র্যান্ডো মাছ ধরছিল, তো উনি গিয়ে বসে আছে, তো উনি কথা বলতে চাইছেন, মার্লন জাস্ট হাত দিয়ে ইশারা করছে যে ওয়েট। তো উনি বসেই আছেন, আর উনি মাছ ধরতে ফাঁকনাটা থাকে না, ওইখানটায় কনসেন্ট্রেট করে বসে আছে, কখন ওটা কোন ডুববে, ঠাক করে টান মারবো মাছটা উঠবে। তো এক সময় এরকম উঠেছে, মাছটা রেখে, হ্যাঁ ওকে যে অটোবায়োগ্রাফিতে এই গল্পটা আছে। আমি কেন বলছি এই কথাটা, যে ব্র্যান্ডোকে উনি চরিত্রটাতে নেবেন, কথাবার্তা হয়ে গেছে, সব রেডি হওয়ার পরে শুটিং শুরু হয়েছে। তো শুটিং শুরু হওয়ার পরে একটা শট আছে যেখানটায় উনি মার্লন ব্র্যান্ডোকে বলেছেন তুমি হেঁটে গিয়ে প্যাসিনোকে এই কথাটা বলবে, এখান থেকে তার কাছে অব্দি যাবে, গিয়ে বলবে, কিন্তু মার্লন ব্র্যান্ডো চাইছে যে আমি দাঁড়িয়ে কথাটা বলি। এই একটা সিন নিয়ে সারাদিন দুজনের তর্ক চলেছে, আমি কেন, why should I go there and say, I will say it from here, it's more comfortable. এরকম অনেকক্ষণ ধরে চলার পরে মার্লন জিজ্ঞেস, ওকে ইউ টেল মি the motivation, what is my motivation that I should go there and say the dialogue? The Marlon Brando তার উত্তর দিয়েছিল, the motivation is the multi-million-dollar check I have given to you. Being a director, I am telling you to go there and you decide what is the motivation. And my motivation is the multi-million-dollar check I have given to you. You understand it? Now do it. So that is the area. যে আমি কিভাবে একটা অ্যাক্টর কিভাবে নিজেকে মোল্ড করে, আমি কিভাবে, ডাইরেক্টর চাইছে যে আমি এইভাবে কাজটা দেখতে চাইছি, তার মনে একটা স্বপ্ন আছে, একটা ছবি আছে। তো আমি মনে করি সেইভাবে যে অ্যাক্টরের কাজ হচ্ছে ডাইরেক্টরের স্বপ্নটাকে বাস্তব রূপ দেওয়া। আমরা যা করি দ্যাট ইজ নট দ্য রিয়ালিটি অফ লাইফ, আমরা মানুষে যা করি নট দ্য রিয়ালিটি অফ লাইফ বাট দ্য ইলিউশন অফ রিয়ালিটি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি আকসার এই কথাটা আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে আমরা যখন রাস্তা দিয়ে যাই আমরা, তখন অনেক ভিখারি দেখে, আপনারাও দেখবেন, বাবা দো পয়সা দে দে, বাবা দিন ভর নেই খায়া, বাবা দো পয়সা দে দে, 2 টাকা দাও দাদা, একটু খাবার খাবো, আমি সারাদিন খাইনি দাদা। কারো দয়া হলো 2 টাকা বার করে দিয়ে দিল, কারো দয়া হলো 5 টাকা দিয়ে দিল, কারো ভাগিয়ে দিল। সো আবার আমি একটা এক্সিবিশনে গিয়ে যখন পিকাসোর একটা পেন্টিং দেখছি, শুধু পেন্সিল দিয়ে একটা ভিখারির ছবি স্কেচ করেছে, শুধু পেন্সিল, কালার নেই কোনো, পেন্সিল দিয়ে স্কেচ করেছে, সেখানটায় চোখগুলো ঢুকে আছে, স্কিনটা কুচকে গেছে, গালটা ভিতরে ঢুকে গেছে, গায়ের কাপড় প্রায় নগ্ন, মানে কাপড় দিয়ে লজ্জা নিবারণ করা যাচ্ছে না, পাঁজরাগুলো বেরিয়ে আছে, পেটটা ভেতরে ঢোকা, হাতটা একদম লম্বা করে, চোখটা জলজল, ভেতরে ঢোকা জলজল করছে, হাতটা অনেকটা লম্বা, মানে নর্মালি চাইতে বড়, অ্যাবস্ট্রাক্ট একটা যে মানকে খাটিয়ে, মানে ভিক্ষা করে খায়, চেয়ে খায়, তো সেই জন্য সেটাকে এমফেসিস করার জন্য হাতটাকে একটু লম্বা করে দিয়ে এরকম তাকিয়ে আছে। আমরা ওখানে গিয়ে দাঁড়াই, দেখি, তাকিয়ে থাকি, বাহ क्या बात है, वाह अद्भुत अद्भुत। আমরা কি বলি রাস্তায় যখন ভিখারিটা গেল, বাহ কি দারুণ ভিক্ষে চাইলো দেখলি, আমরা কিন্তু সেখানটায় সেটা বলি না, কিন্তু গ্যালারিতে গিয়ে সেই ভিখারির ছবিটাকে দেখে আমরা বলি বাহ क्या बात है। ও যখন ভিক্ষা চাইতে রিয়ালিটিতে আমার কাছে এসেছিল, আমি কি বলেছিলাম বাহ क्या बात है, क्या भीख मांग रहा है, ले लिया 2 पैसा ले लिया, बोले ना। That is the difference between art, illusion of art and the reality. তো আমরা illusion of art, illusion of reality স্টেজে তৈরি করি। আমি একটা বদমাইশের চরিত্র রোল করছি, আমি কি বদমাইশ নেই? তো চরিত্রটাকে ফোটানোর জন্য আমার কি কি করা দরকার
আমি সেই জায়গায় করছি। একটা ছোট্ট কথা মনে পড়ছে, মানে মাথার মধ্যে বেশ বহু ভিড় করে আসছে অনেক কথাবার্তা। আপনারা আমার খুব প্রাণের বন্ধু ছিল, মারা গেছে, আমার ক্লাসমেট ইরফান খান। তো ওর সাথে অনেক বছর একসঙ্গে আমরা কাটিয়েছি, এক রুমে কাটিয়েছি। আর যেহেতু দুজনেই দুবলা পাতলা, মানে লম্বা দুবলা পাতলা, তো বেশিরভাগ নাটকই না আমাদের ডাবল কাস্টিং হতো। যে इरफान ये रोल मम्बेद का रोल इरफान भी करेगा एक दिन, अमित भी करेगा एक दिन, तो डबल कास्टिंग হতো। তো আমরা যখন সেকেন্ড ইয়ারে পড়ছি তখন ইরফান, এটা পরের দিকে অনেকেই ইউটিউব খুললে অনেকেই দেখতে পাবে, এই কথাটাও বলেছে। ও অ্যাক্টরের নামটা নেয়নি, আমি আজকে অ্যাক্টরের নামটা বলে দিচ্ছি। একটা সিরিয়ালে আমাদের দুজনকে আমাদের এক টিচার বললো যে একটা সিরিয়াল আছে, একদিনেরই কাজ আছে, तो थोड़ा दुनिया करनी। तो यदि स्कूल अगर पता चल जाएगा स्कूल में तो गड़बड़ हो जाएगा ना। अरे कौन बोलेगा, संडे का दिन है, जाके पढ़ से करके आ जाना, हो गया। 400 रुपया मिले, 400 रुपया मिले नहीं, अरे बाप रे, तो ठीक है। तो हम दुनिया राजी हुए, कास्ता करते गए। सीरियल का नाम होच्छे आसमां कैसे कैसे। तो ওটাতে লিড রোল করছিল বিজয়েন্দ্র ঘাটকে। তো গোলা চিন্তা চেহারা, তার ভীষণ সুন্দর দেখতে, এমন লাল টকটকে রং। বিজয়েন্দ্র ঘাটটা অনেকেই দেখে থাকবেন, দেবদাসের ওই ঐশ্বর্য রায়ের বর হয়েছিল শাহরুখ খানের দেবদাসের, যাই অনেক অনেক তখনও সিরিয়ালের টপ স্টার। তো ইরফান করছিল একটা পুলিশের লোক, হাফ প্যান্ট পরা পুলিশ, একটাই ডায়লগ আছে। আর আমি হচ্ছিলাম একটা স্বাধীনতা সংগ্রামী। তো সেই স্বাধীনতা সংগ্রামে 3টে না 4টে ডায়লগ ছিল ছোট ছোট। আমারটা শেষ হয়ে গেছে, তারপরে ইরফানেরটা শুরু হয়েছে, তারপরে ওয়েট করছি কোনটা শুরু হোক, মানে সে একটাই ডায়লগ, শটটা শেষ হয়ে গেলে টাকাটা নেব, দুজনে মিলে একটা অটো করে ব্যাক করবো। তা আমারটা হয়ে গেছে, আমি এসে দাঁড়িয়ে আছি। তো তার আগেও না বিজয়েন্দ্র ঘাটকে আমরা দেখি, ডাইরেক্ট লাইভ দেখি। তো বিজয়েন্দ্র ঘাটকে দরজাটা খুলে দাঁড়িয়ে দিচ্ছে। ইরফান ছিল, বন্দুক তুলে ইরফানের একটাই ডায়লগ যে ইউ আর আন্ডার অ্যারেস্ট। তো হয় জানি না কি হয়েছিল, জানি না, এটা ইন্টারভিউতে আছে, ও ইউটিউবে গেলে দেখতে পাবে। ও একদম বিজয়েন্দ্র ঘাটকে দেখেছে, বাপরে স্বাধীনতা সংগ্রামী, স্বাধীনতা সংগ্রামী লিডারের রোল করছে, এরকম চেহারা হয়, মানে ওর মাথার মধ্যে ঘুরছে লাল টকটক চেহারা। ওকে দেখে খুব ইমপ্রেস হয়ে গেছে। আমার সামনে হঠাৎ করে, আমি হঠাৎ করে এখানে অমিতাভ বচ্চনকে দেখি, আরে বাপ, শাহরুখ খানকে দেখি। তো যেরকম অবস্থা হয় তখন তো আমরা স্টুডেন্ট, সবাই এরকম অবস্থা। তো সামনে হঠাৎ করে দেখে কি যে হলো, বন্দুকটা দিয়ে প্রথম ডায়লগটার আগেই ও হাতটা না এরকম এরকম হচ্ছিল, মানে হয়তো বন্দুকটা একটু রেভলভারটা একটু ভারী ছিল বা এরকম এরকম হাতটা নড়ছিল। তো বিজেন্দ্র ঘাটকে কি করেছে, ওর হাতটাকে ধরে দেখতে পারো, अरे कौन एक्टर बोला है भैया, बंदूक नहीं पकड़ सकते। এই কথাটা বলার পরে এমন নার্ভাস হয়ে গেল যে ও আর ওই একটা ডায়লগ ঠিক করে বলতে পারছে না। মানে 8টা 10টা করে টেক দিতে হলো, কোন রকমে ওর টেকটা হলো। আমরা অটোতে উঠলাম কানাট প্লেস হয়ে। কানাট প্লেস হয়ে মানেটা অনেকেই বুঝবে না আর কি, তখন কানাট প্লেস হয়ে আসার একটা অর্থ ছিল। তো কানাট প্লেস হয়ে হস্টেলে ফিরেছি। সারা অটোর মধ্যে কোনো কথা নেই, চুপ করে বসে আছে, আমিও চুপ করে আছি। মানে খুব আনইজি ফিল হচ্ছে। আমি বুঝতে পারছি যে ফাইনাল মেন্টালি খুব স্ট্রেস হয়ে গেছে। ঘরে এসে দুবেগ লাগানোর পরে হাউ হাউ করে কান্না। क्या हुआ है मां? लमी यार मैंने एक काम करता हूँ, एक्टिंग छोड़ के डायरेक्शन ले लेता हूँ, तो मैं डायरेक्शन में ही काम करूँगा। अरे क्या पागल, क्या बात कर रहा है? अच्छा तो कर रहा है, इससे पहले इतना नाटक किया तूने, यूनिवर्स में डायरेक्टर्स किया, मामले किया, कितना अच्छा किया। तो ये क्यों यार, एक डायलॉग बोल नहीं पाया मैं, एक डायलॉग था वो भी बोल नहीं पाया, बंदूक ठीक से पकड़ नहीं पाया, तो मैं एक्टिंग क्या करूँगा? और वही इरफान खान কোথা থেকে কোথায় গেছে। সো এই কথাটা আমি কেন বললাম,
যে চেষ্টা করে মানুষ কোথা থেকে কোথায় যেতে পারে। অমিত ব্যানার্জি যদি আজকে বাঙালি হয়ে লোককে হিন্দি উর্দু শিখিয়ে দিতে পারে, যে হিন্দির জানতো না, তো কুছ ভি হো সকতা है। সো মূল কথাটা কোথায়? প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। এটা আমি একটা আমার মত, বানাত বানাত বান যায়, করতে 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 হয়ে যায়। আমাদের সমস্যাটা কোথায় হয়? সমস্যাটা হয় হচ্ছে একটা অ্যাক্টরকে নিজের উপরে কাজ করা দরকার, আমরা সেই সময়টুকু নিজেকে দিই না। নানান কারণে দেওয়া হয় না, আমি ওকে ব্লেম করছি না, নানান কারণে দেওয়া হয়ে ওঠে না। সেটা হচ্ছে মানে আমি বলি আমাদের সবার জন্য সময় আছে। ওর মেয়ের জন্য সংগ্রামী, মেয়ের জন্য সংগ্রামের সময় আছে, বড়ের জন্য সময় আছে, স্কুলের জন্য সময় আছে, বাড়ির সবার জন্য সময় আছে, ও নিজের জন্য সময় নেই। এটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে ঘটে, বাড়ির বউ, বিশেষত বাড়ির বউদের, মেয়েদের ক্ষেত্রে ঘটে, ছেলেদের ক্ষেত্রে একটু হয়তো অন্যরকম হয়। তো সবার জন্য সময় থাকে, নিজের জন্য থাকে না। একটাকে না নিজের জন্য সময় বার করতে হবে। এটা একটা থট প্রসেস, একটা ফিজিক্যাল ট্রেনিং দরকার, একটা ভয়েস ট্রেনিং দরকার। একটা অ্যাক্টরের যে বেসিক অ্যাপারেটাস কি, একটা পেইন্টারের রং থাকে, তুলি থাকে, কাগজ থাকে, অ্যাক্টরের কি থাকে? অ্যাক্টরের গলা থাকে, অ্যাক্টরের শরীর থাকে, আর একটা মন থাকে। আমি মনের মধ্যে যে স্বপ্নটা তৈরি করি, আমার শরীর এবং গলা সেটাকে এক্সিকিউট করে। এটা হচ্ছে মূল কথা, একটা অ্যাক্টর তাই করে। সেই জন্য নিজেকে এমনভাবে তৈরি করা দরকার, অ্যাক্টরদের করতে হয় যে আমাকে ডাইরেক্টর বলছে যে এই ডায়ালগটা না এইভাবে আমি চাই না, এই ডায়ালগটা আমি এইভাবে চাই, সো দ্যাট ক্যারেক্টারের যে এই অ্যাঙ্গেলটা এটা যেন ধরা পড়ে। An actor should be capable enough to do that thing. And if some other director comes and say, no, 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 I don't want this, I want to say this dialogue in this manner, and he should also be capable to do that in that manner. So, এই যে নিজেকে মানে মোল্ড করার ক্ষমতা, সে মোল্ড করার ক্ষমতাটা অ্যাক্টরের মধ্যে অবশ্যই দরকার। যার জন্য দরকার হচ্ছে প্রতিনিয়ত, এটা একদিনের ব্যাপার না যে একদিন রামদা ডাকলো বা বিহু ডাকলো বা গোড়াদা ডাকলো, আমরা সন্ধ্যার সময় 1-2 ঘন্টার জন্য একসাথে হলাম। এদিকে রামদা বললো যে চলো তুমি এটা করো, হচ্ছে বাকিটা বসে নর্মাল সিন আমার দেখায়। যখন অ্যাক্টিংটা হচ্ছে কেউ ওখানে বসে দেখছে না, সেটা ভালো করে ওরা নিজেদের মধ্যে কথা বলছে। এখন তো ফোন ওখানে করে যাচ্ছে, কনসেন্ট্রেশন নেই। মানে এটা প্রত্যেক দলে আছে, আমি গ্যারান্টি দিতে পারি, আমার নিজের দেখা এটা। সো যখন একটা জিনিস হচ্ছে সেটাকে দেখা, সেটা আচ্ছা ওইভাবে করছে, রামদা তো এইভাবে বললো, বিভূত এইভাবে বললো, বিভূদা যখন এইভাবে বললো যে এই কথাটা একই কথা, আমি তোমাকে ভালোবাসি, বিভু চাইছে তাকে নেগেটিভ ভাবে, না 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 না, এটাকে এমন ভাবে বলো যাতে একটা নেগেটিভ সেন্স দেবে, কিন্তু লেখা আছে আমি তোমাকে ভালোবাসি। তাহলে কিভাবে বলবো আমি আমি তোমাকে ভালোবাসি? কি ভাবছো তুমি? আমি তোমাকে ভালোবাসি, একটা কোশ্চেন লাগালে সেটা নেগেটিভ হয়ে যায়। তো একটা অ্যাক্টরের সেই ক্যাপাবিলিটিটা, ক্ষমতাটা থাকা দরকার যে আমি কিভাবে, যেভাবে ডাইরেক্টর আমাকে গাইড করতে চাইছে আমি ঠিক সেইভাবে নিজেকে গাইড করব। ফিজিক্যাল ক্যাপাবিলিটি থাকা দরকার। কেউ অনেকে ওই ঘুরে ফিরে মাথার মধ্যে একই ব্যাপার আসছে। আচ্ছা আমি সংক্ষেপে শেষ করছি। আমরা আমাদের রবীন দাস একজন বিখ্যাত ডাইরেক্টর, তার সাথে অনেকগুলো কাজ করেছি। তো আমরা দূরে চায়ের দোকানে বসে কাজ করছি। সঙ্গীত নাটক একাডেমির ভদ্রলোক ছিল, সে স্কুলের দূরের থেকে দেখতে পাচ্ছি সে হেঁটে আসছে। তো সে ল্যাংড়াতে আসছে, খুঁড়িয়ে। तो रविंद्र जी के सुबह देखो वो सावन आ रहा है, सावन तो ऐसे नहीं चलता, लंगड़ा रहा है, वो खुड़िए चलছে। और कोई बता सकता है तो उसके पैर में कहाँ चोट लगे? कोई क्यों কি বলতে পারবে যে পায়ে কোথায় চোট লেগেছে? কেউ আমরা বলা হাঁটুতে, কেউ বলছে পায়ে, কেউ আঙুলে, কোমরে, স্যার কোমরে গালা সেজন্য হাঁটছে।
तो सर बोलते नहीं 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 उसके ना पैर के नीचे कहीं कटा हुआ है। सब लोग कैसे अच्छा जाके पर देख के आओ। আমি ছিলাম দৌড়ে যাচ্ছি, ঠান্ডা কি হয়েছে আর বলিস না, কাঁচের গ্লাস পড়ে হাত থেকে ভেঙে গেছিল, তার উপরে পা পড়ে গেছে, পায়ের তলায় দুটো স্টিচ পড়েছে। কি করে বুঝলো রবীন্দ্র? পরে সেটা বলছে যে সে লোকটা হেঁটে আসছে, আমার আওয়াজ শোনা যাচ্ছে? হ্যাঁ, সে লোকটা হেঁটে আসছে। তো আমার যদি পায়ের তলায় কেটে গিয়ে থাকে, পায়ের তলায় ব্যথাটা, তাহলে আই উইল নট স্টেপ প্রপারলি। আমি এই ডান পায়ের তলায় কাটা থাকলে আমি এইভাবে হাঁটবো না, আমি এইভাবে হাঁটবো না। আমি ডান পায়ের তলাটা যাতে চাপ না পড়ে সেজন্য আমি এই তলাটাকে উঠিয়ে রেখেই হাঁটবো, যাতে সেখানে কোনো চাপ না পড়ে ক্ষতি হয়। তো এই যে মুভমেন্টের স্টাইলটা আমার পাল্টে গেল, দ্যাট প্রুভস ইউর অবজারভেশন। সো সেই ঘুরে ফিরে আমি আমার রতনদার কথায় আসবো। রতন ব্যায়াম, অবজার্ভ অ্যান্ড অ্যাবজর্ব, অবজার্ভ অ্যান্ড অ্যাবজর্ব, অ্যান্ড when it requires exhale. You understand it, what I say? Observe and absorb. Observe করো এবং absorb করো, and when it requires exhale. আমি যখন রাস্তা শরীরে কাজ করছিলাম মিঠুনদার সাথে, মিঠুনদাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ওই একটা ছবিতে যতদূর মনে পড়ছে অগ্নিপথ, উনি একটা সাউথ ইন্ডিয়ান ক্যারেক্টার করেছিলেন, कृष्णा नहीं है यम में मैं तेरे को जब मारेगा ना लुंगी उठा के ऐसा मारेगा तेरे को मैं, ওইভাবে কথা বলতো আর পুরো অ্যাকসেন্ট ওরকম ছিল। তা আমি জিজ্ঞেস করেছিলাম, খুব ভালো লেগেছিল, আপনি ওটা করে ওই ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। আমি জিজ্ঞেস করেছিলাম যে हाउ डू यू प्रिपेयर, कैसे आपने उसको प्रिपेयर किया था? कुछ नहीं यार, तो पुणे में जब मैं पढ़ता था ना, मेरा रूममेट था साउथ इंडिया, जब वो आया ना तो दिमाग में आया तो सब उसी पे नकल मार देते हैं। तो उससे कुछ लिया, अपना दिमाग लगाया, वो खिचड़ी बना के डाल दिया, हो गया। सो वही কথা বলने वाले এত ইজিলি কথাটাকে বুঝিয়ে দিলেন যে তার মানে কবে সে দেখেছে পুনা ইনস্টিটিউটে পড়তে, কবে হয়েছে অগ্নিপথ, কত বিরাট লম্বা গ্যাপ, বাট ইট ইজ দেয়ার ইন হিজ কম্পিউটার। আমরা রাস্তাঘাটে চলি, আমরা দেখি না, কত লোক আছে না, আমরা আমি বলি an actor see through, একটা অ্যাক্টর শুধু দেখে না, ও সি থ্রু করে, ভেতর দিয়ে দেখে না। তো আমি যখন শুনছি গলার শটটা, এখন অথেলো কথা বলবে, এখন অথেলো কি আর কালিদাসের মতন গলায় কথা বলবে? কারণ লোকটা সারা জীবন যুদ্ধ করেছে, চিৎকার চেঁচামেচি করেছে, তো সে কথা বলবে কি করে? তার গলার শটটা কি হতে পারে? এখন সে নানা রঙের দিনগুলিতে এসে আছে, এখন সে কি বলবে যে farewell the tranquil mind, farewell the content, farewell the big plump troops and big wars that makes some each virtue, oh farewell. এটা আমি মনে করছি না যেটা অথেলোর গলা। সারা জীবন চিৎকার চেঁচামেচি করেছে, মাঠে লড়াই ঝগড়া করেছে, farewell the tranquil mind, farewell the content, farewell the big plump troops and big wars that makes some each virtue, oh farewell. তার গলায় কোথাও একটা খারাপ তো থাকবেই। So you should be capable enough. আবার যখন কালিদাস করছো তখন তোমার সেই পোয়েটিক ল্যাঙ্গুয়েজ গলার মধ্যে দিয়ে সেই मैं और मेरी तरह अक्सर ये बातें करते हैं, तुम होती तो कैसा होता, तुम ये कहती, तुम वो कहती, तुम इस बात में हैरान थी, तुम उस बात में कितनी हंसती, मैं और मेरी तरह अक्सर ये बातें करते हैं। So you should be capable of changing yourself according to the character. লাস্ট একটা জিনিস আমি বলবো, ফিজিক্যাল একটা প্রত্যেকটা একটা ফুটবলারের না কিছু এক্সারসাইজ থাকে, একটা ক্রিকেটারের কিছু এক্সারসাইজ থাকে, যে পেহলওয়ান ব্যায়ামবিদ তার কিছু এক্সারসাইজ থাকে, সবার এক্সারসাইজগুলো ডিফারেন্ট, এবং অ্যাক্টরেরও কিছু এক্সারসাইজ থাকে, ফিজিক্যাল এক্সারসাইজ, সো দ্যাট এই ফিজিকটাকে সে যাতে কন্ট্রোল করতে পারে নিজেকে। যেভাবে খুশি আমি হাঁটলাম, দরকার হলে সেভাবে হাঁটতে পারে। আমার দেখাতে হবে আমার এই হাতটা কি বলে তাকে
প্যারালাইজ হয়ে আছে। হ্যাঁ, তো আমাকে এমনি দেখে তো মনে হচ্ছে না নর্মাল লোক। আমাকে বলা হয় যে ক্যারেক্টারটা বিলোং ক্যারেক্টার যেটা আছে সেই ক্যারেক্টারটার একটা হাত প্যারালাইজ, আমি করবোটা আমার এই জয়েন্টগুলোর ওপরে, আমার যে হিউম্যান বডিতে যে জয়েন্টগুলো আছে প্রত্যেকটা জয়েন্টসের ওপরে আই শুড হ্যাভ দ্য কন্ট্রোল। সো আমি কি করব, হাতটাকে নিয়ে আমি এখানটায় ঝুলিয়ে দেবো, এখান থেকে আমি টেনে এনে জয়েন্টটাকে লুজ করে দিলাম। আমি এভাবে কথা বলতে পুরো 1.5 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা আমি এভাবেই কথা বলতে পারবো। এটা দেখে মনে হবে আমি যদি প্রথম এন্ট্রি নিতাম এখানটায় তাহলে সবারই মনে হতো যে সর্বদা ভালো বলুন কি হলো হাতে, ব্যথা লেগেছিল, আসলে কিছুই হয়নি। তো আমি এইভাবেই ততক্ষণ থাকতে পারবো যতক্ষণ আমার দরকার। সো ইটস ইউ হ্যাভ শুড বি ওভার পাওয়ার, শরীরের উপরে যে কন্ট্রোল অ্যাক্টারের সেটা থাকাটা ভীষণ দরকার। তো সেটা প্রত্যেকটা অ্যাক্টরের যে ফিজিক্যাল এক্সারসাইজগুলো আছে সেই ফিজিক্যাল এক্সারসাইজগুলো প্রপারলি করা, ভয়েস এক্সারসাইজগুলো প্রপারলি করা। আমার স্পেশালাইজড এরিয়াই হচ্ছে এটা, ভয়েস অ্যান্ড স্পিচ অ্যান্ড অ্যাক্টিং। তো সেখানটায় যেহেতু আমি ফিজিক্যালিও খুব অ্যাক্টিভ এবং ইন্টারেস্টেড ছিলাম, তো সেই এরিয়াগুলো আমাদের সবাইকেই করতে হতো। তো দিস আর দ্য বেসিক্স অফ অ্যান অ্যাক্টার। এবার এই কথাটায় আসি আমি, এই কথাটায় আর 2 মিনিট সময় দেবো, লেট হয়ে যাচ্ছে, রাতে ট্রেন ধরলো না। তো যে নাট্য নির্মাণে অভিনেতার ভূমিকা, টু ফলো দ্য ডাইরেক্টর, এক কথা শেষ। নাট্য নির্মাণে অভিনেতার ভূমিকা, টু ফলো রামদা, টু ফলো বিভু, টু ফলো গোরাদা। যাত্রীকের যে ডাইরেক্টর বা বিচিত্রার যে ডাইরেক্টর বা অনন্যার যে ডাইরেক্টর যে কাজটা পরিচালনা করছে, তার যে স্বপ্নটা সে তোমাকে নিয়ে দেখেছে, সেই স্বপ্নটাকে পূরণ করা হচ্ছে তোমার দায়িত্ব, এবং সেই দায়িত্বটা পালন করার জন্য তোমাকে এই কাজগুলো করতে হবে। আদারওয়াইজ কি হবে, ওই ব্লা 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 ব্লা। হাবিব সাহেবের একটা কথা দিয়ে আমি আজকের কথাটা শেষ করবো। মাঝে মাঝে হাবিব সাহেব বিরক্ত হয়ে গেলে বলতেন যে, হাবিব তানভীর সাহেব, ওহ ডোন্ট ভমিট দ্য লাইনস, ডোন্ট ভমিট দ্য লাইনস। শুধু ডায়লগ 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 ঢল মনে করে বলে গেলাম, নো। আমার এক ছাত্রী ছিল, হিন্দি নাটক মোহন রাকেশের আষাঢ় का एक दिन। তো সেই আষাঢ় का एक दिन এর প্রথম লাইনটা হচ্ছে, आषाढ़ का पहला दिन और ऐसी वर्षा में देखो दूर दूर तक की उपत्यकाएं भीग गई हैं। तो সে এনার্জি সেই ছাত্রীটা যেটা বলছে, তার মানে তুই তো লাইনসটা বলছিস, ও একই কথা বলছে, आषाढ़ का पहला दिन और ऐसी वर्षा में देखो दूर दूर तक की उपत्यकाएं भीग गई हैं। আর না কিছু হচ্ছে না। তো স্যার কি হবে তাহলে? কারণ কি বলছে, ওর মধ্যে একটা জায়গা আছে দূর দূর তক কি, তো দুবার তো বলতে রাইটার। আমরা ক্লাসিক কাকে বলি, যে ক্লাসিক্যাল ডান্স হয় তখন ক্লাসিক, আষাঢ় का एक दिन के ইন্ডিয়ান ক্লাসিক মানা হয়। তো সেখানে রাইটার যখন দূর দূর তক লিখেছে, নিশ্চিত তার কোনো মানে আছে একটা। তো নাহলে সে লিখতো आषाढ़ का पहला दिन और ऐसी वर्षा में देखो दूर तक की उपत्यकाएं भीग गई हैं। जो करेक्ट वर्ड ও লিখেছে দেখো দূর দূর तक। তো আমি বললাম এটা কি এরকম ভাবে বলা যায়, आषाढ़ का पहला दिन और ऐसी वर्षा में देखो दूर दूर तक की उपत्यकाएं भीग गई हैं। दूर दूर तक, এখান থেকে ওখান পর্যন্ত। সো হাউ ইউ সে লাইন্স। आषाढ़ का पहला दिन, প্রথম দিনই এমন বৃষ্টি হচ্ছে, তো आषाढ़ का पहला दिन और ऐसी वर्षा में देखो देखो दूर दूर तक की उपत्यकाएं भीग गई हैं। সো এখান আমি এই যে কথাটা বলছি, এই কথার মধ্যে এটা আছে যে এখান থেকে ওখান পর্যন্ত দেখো ভিগে। এখন আমি যদি বলি দূর দূর तक কি, আমি ডিসটেন্সটা কভার করলাম, তাহলে যে নাট্যকার যে লিখলো দূর দূর तक কি, আমি সেটাকে জাস্টিফাই করলাম। বা अंधा युगे গান্ধারী বলছে, আমি হিন্দির এক্সাম্পল দিচ্ছি তার কারণ দীর্ঘদিন ধরে হিন্দিতে এই কাজ করতে হচ্ছে। যে গান্ধারী বলছে যখন ধর্মবীর ভারতীয় अंधा युग, তো আমার সৌভাগ্য যে আমি अंधा युगे
আমি অশ্বত্থামা করতাম, আমি 3 বার করেছি। একবার কথাকালী স্টাইলে করেছি, একবার রিয়ালিস্টিক ফর্মে করেছি, আর একবার ফোক ফর্মে করেছি। সো গান্ধারী বলছে যে, আর আমি নাসিরুদ্দিন শাহকে করতে দেখেছি আন্ধাই অশ্বত্থামা করে। সো গান্ধারীর ডায়লগটা আছে, প্রথম লাইনটা হচ্ছে तो वो बड़ा है कंकाल मेरे पुत्र का, किया है ये सब कुछ कृष्ण तुमने किया है। ये सिंपल लाइन, इट्स अ वेरी सिंपल लाइन। तो এই কথাটা তার মুখ থেকে বেরোবে কি করে? প্রথম প্রশ্ন হচ্ছে সেটা, যে একজন মা যার শতপুত্র মারা গেছে মহাভারতের যুদ্ধে, সে প্রথম দুর্যোধন যে সবচেয়ে প্রিয় ছিল তাকে সে সামনে দেখছে, সে দেখে টাচ করে বুঝতে পারছে এটা দুর্যোধনের বডি পড়ে আছে। সো সে তো তোটা একটা শব্দ, সে তো শব্দটা কিভাবে উচ্চারিত হবে? তো ইটস নট তো वो बड़ा है कंकाल मेरे पुत्र का, किया है ये सब कुछ कृष्ण तुमने किया है ये। Why should I say कृष्ण? ওটা তো কৃষ্ণ, কথাটা কৃষ্ণ। সো ডাইরেক্টর বলছে অমিত, मीता के बोल से मीता वो ऐसा होना चाहिए ना, कृष्ण शब्द वो गाली जैसा कानों में आना चाहिए। कोई बोल रहा है हरामी या हिंदी तरह खराब खराब गाली ऐसे हम बोलছি না, তো উনি সে একটা খারাপ গালি বলে বললেন কৃষ্ণ শব্দটা আমার কানে গালির মতন ঢোকা উচিত। দ্যাটস ওয়াই ইট ইজ নট ये सब कुछ किया है कृष्ण, ये सब कुछ किया है कृष्ण तुमने किया है, ये सब कुछ किया है कृष्ण तुमने किया है, ये नहीं है ये सब कुछ किया है कृष्ण तुमने किया है। सुनो आज तुम भी सुनो। सो মূল কথা হচ্ছে একটা শব্দের, এটা হচ্ছে নাট্যশাস্ত্রে যার কথা ও বলছিল, নাট্যশাস্ত্রে শব্দ গুণা একটা চ্যাপ্টার আছে। একটা শব্দকে আমি কিভাবে উচ্চারণ করব যাতে সেই শব্দের মানে এবং তার প্রকাশ ভঙ্গিমা একই সাথে প্রকাশ, শব্দ গুণা বলে একটা পুরো চ্যাপ্টার নাট্যশাস্ত্রের মধ্যে আছে। তো এইভাবে নিজেদেরকে যদি প্রতিনিয়ত প্র্যাকটিস করানো যায়, আমি একটা ছোট্ট কবিতা দিয়ে আমি আজকে এটা শেষ করছি, অলরেডি 7:30 বাজতে চললো। ছোট্ট একটা অমৃতা প্রীতমের একটা কবিতা আছে, অমৃতা প্রীতমের নাম তো সবাই জানা। উনি মহিলাদেরকে নিয়ে একটা কবিতা লিখেছে, খুব সুন্দর একটা কবিতা। वो कहता था वो सुनती थी, वो कहता था पुरुष, वो कहता था नारी, वो सुनती थी। जारी था एक खेल कहने सुनने का, खेल में थी 2 पर्चियां, पर्चियां माने चिरकुट। खेल में थी 2 पर्चियां, एक में लिखा था कहो, एक में लिखा था सुनो। अब ये नियति थी या महज संयोग, उसके हाथ लगती रही वही पर्ची जिस पर लिखा था सुनो। मतलब पुरुष कह रहा है सुनो, तुम्हें कहने का कोई अधिकार नहीं है, यू हैव टू, घर का नारी हो तुमको सुनना पड़ेगा ये। अब ये नियति थी या महज संयोग, ये नियति थी या महज संयोग, उसके हाथ लगती रही वही पर्ची जिस पर लिखा था सुनो। वो सुनती रही, उसने सुने आदेश, उसने सुने उपदेश, बंदिशें उसके लिए थी, उसके लिए थी वर्जनाएं।
वो जानती थी कहना सुनना नहीं है केवल क्रियाएं, वो जानती थी कहना सुनना नहीं है केवल क्रियाएं। सालों से चले आ रहे हैं, सालों से। वो जानती थी कहना सुनना नहीं है केवल क्रियाएं। राजा ने कहा जहर पियो, वो मीरा हो गई। ऋषि ने कहा पत्थर बनो, वो अहिल्या हो गई। प्रभु ने कहा निकल जाओ, वो सती हो गई। 3 बार तलाक कहा तो परित्यक्ता हो गई। घुटती रही उसकी फरियाद, अटके रहे शब्द, सिले रहे होंठ, रूंधा रहा गला। उसके हाथ कभी नहीं लगी वो पर्ची जिस पर लिखा था सुनो। तो ये कविता था। काफी कुछ समझ लिख कर आया था, लेकिन अभी मैं एक कोशिश कर रहा हूँ कि मैं ग्रेजुएशन किया है यहाँ से हरियाणा कॉलेज से। उस समय इतना पढ़ाई लिखाई नहीं किया था जो मैं इन दिनों कर रहा हूँ या यूनिवर्सिटी के लाइफ से करते आ रहा हूँ। तो अब जब मैं बच्चों को पढ़ाता हूँ, मुझे तो स्टैनिस्लावस के समय जब मैं स्कूल में पढ़ता था, আমি যখন স্কুলে পড়তাম তখন স্ট্যানিস্লাভস্কি থিওরি পড়েছি, বাইরের থেকে লোক এসছে বুঝিয়েছে, ব্রেক করেছি, গ্লোটোভস্কি কিছুই মাথায় ঢুকতো না। আর নাটশাস্ত্র তো একেবারে দূর দূর তার কিছু মাথায় ঢুকতো না। তো আমি একদিন মানে ছোট্ট একটা ঘটনা, যে লাঞ্চের আমি ফিজিক্যাল ক্লাসগুলোতে ভীষণ অ্যাক্টিভ থাকতাম। তো শুরু হতো যোগা দিয়ে, তারপরে মার্শাল আর্ট, থামতা, এক সময় একটা হতো ভার্জন স্পিচ, অ্যাক্টিং, তারপরে লাঞ্চ। আর বাঙালি 1 প্লেট ভাত খেয়ে লাঞ্চের পরে ক্লাসিক্যাল ইন্ডিয়ান থিয়েটার, নিভা যোশী, সে জাহাজ মানে পণ্ডিত আর কি, এইটুকু 4 ফুট 1 ইঞ্চি হাইট হবে, মানে বিশাল পণ্ডিত। সে পড়াতে পড়াতে চেয়ারে উঠত, চেয়ারের পরে টেবিলে উঠত। তো আর আমি একটু পেছনের দিকে বসতাম, জানি না আমার মানে খাওয়া দাওয়ার পরে না এরকম জিম লাগতো। তো উনি বুঝিয়ে যাচ্ছেন যে অজন্তা এলোরা, ত্রিভঙ্গ ত্রিভঙ্গ, ইয়ে ও পালনা টিমখানা, সৌন্দর্য তত্ত্ব, এগুলো সব বলে যাচ্ছে। তো কিছুক্ষণ পরে হয়তো সামনে কেউ অলোক ছিল বা বিকাশ ছিল, বিপিন ছিল, इरफान के थोड़ा सा खिसक के बैठ, तो धीरे 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 टेबिल আসতে মাথাটা রেখে শুয়ে আছে, ঘুম ঝপকে দিচ্ছে। ইরফানটা এমন বদমাশ ছিল, বদলে বন্ধু বান্ধব তো বদমাশি করতে আর কেউ দেখলো যে আমি তো শুয়ে আছে, আস্তে করে কেউ সরে গেল, ম্যাম ম্যাম আমি সোরা। तो मैम उत्तर ছিল वो तो सचमुच सो रहा है, तुम तो जगह जगह सो रहे हैं। मतलब আমি কি পড়াচ্ছি সেটা তোমার ধ্যান নেই, আমি সো रहा है ये ध्यान जरूर है, ওর ঘুমোচ্ছে এটা তোমার খেয়াল আছে, আমি কি পড়াচ্ছি তুমি জেগে জেগে ঘুমিয়ে আছো। तो আমি मैडम घरे গেছি, मैडम मुझे कुछ भी समझ में नहीं आया है कि दिव्यांग क्या है, त्रिभंग क्या है, उसमें क्या फर्क पड़ता है, मैं ऐसे खड़े हो जाऊं और ऐसे खड़े हो जाऊं, क्या फर्क क्या पड़ता है। उन्हें हेসে আমাকে একটা কথা বলেছিলেন যে अमित नाट्यशास्त्र इतना सहज नहीं है, लगे रहो 25-30 साल बाद समझ में आ जाएगा। सो আজকে মনে হয় এই যে লেগে আছি, আমি এই কথা বলতে পারবো না এখনো যে আমি বুঝে গেছি, এই কথা আমি আজও বলতে পারবো। স্টিল আই এম স্টুডেন্ট। আমি যখন বাচ্চাদের সঙ্গে কাজ করি অবাক লাগে, আরে বাপ রে সাংঘাতিক করলো, বাট আই এম ইন্টেলিজেন্ট এনাফ টু গ্রাস্প ইট। আমি কোথাও না কোথাও এটাকে ঠিক চালিয়ে দেবো। মাথায় এসে বললাম, মিঠুন চক্রবর্তী বললাম बहुत देखा था वो सब। তো ওরকম স্টুডেন্টরা মাঝে মাঝে এমন সুন্দর জিনিস করে, তো ভালো লাগে, দেখতে ভালো লাগে। সো এই প্রসেসটার মধ্যে এতদিন ধরে লেগে থাকার ফলে এখন মনে হয় যেন আচ্ছা বলেও দেখতে পাচ্ছি স্ট্যানিস্লাভস্কি থিওরি বা নাট্যশাস্ত্র। আই ক্যান টেস্ট ইট, আই ক্যান টাচ ইট, আই ক্যান ফিল ইট, কি বলতে চাইছে, কি ঘটনাটা ঘটা উচিত। আমি কি করেছি, আরম্ভ করেছি এখন ওনার নামটা অনেক লম্বা, সের্গেইভিচ কনস্টান্তিন স্ট্যানিস্লাভস্কি। তো প্রথম ফার্স্ট ইয়ারের ছাত্রকে যখন এটা বলা হয়, নামটা শুনেই একটু আঁতকে উঠে। তা আমি এখন একটা বুদ্ধি বার করেছি, মানে রাশিয়াতে একটা বুড়ো ছিল,
तो वो बुढ़ा क्या है, वो एक थ्योरी जिंदगी भर काम करके थ्योरी लिख के गया है, वो तुमको समझाना है। अरे कुछ नहीं है, कुछ इमोशन है उसमें, कुछ इमोशन की बातें किया है, अगर ऐसा होता तो क्या होता, कुछ बातें की है। तो সেটাকে আমি আমার ভাষায়, উনি হয়তো একটা ম্যাজিক লিপ নিয়ে বা ইমাজিনেশন নিয়ে একটা চ্যাপ্টার আছে যেটা 25 পেজ, তো আমি সেটাকে এক পেজেই মূল কথাটা উনি কি বলতে চাইছেন তা আমি সেইভাবে লিখছি আর কি। আমি জানি না এগুলো কবে শেষ করতে পারবো, ইচ্ছে আছে যে আমি আমার ভাষায়, আমার এত বছরের অভিজ্ঞতা, এত লোকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা, তার সঙ্গে এটাকে জুড়ে কিভাবে আমি এটাকে রাখতে পারি যাতে সম্ভব না সবার জন্য 100% এই জিনিসটা। একটা লোক যে এনএলজিতে যে ছেলেটা পড়াশোনা করে, তার আর কোনো কাজ নেই, থাকার জায়গা আছে, খাওয়ার চিন্তা নেই, পয়সা পাচ্ছে 10,000 টাকা করে মাসে মাসে, ওইটাই করে সকাল থেকে রাত অবধি ওই একটা জিনিসই করে, আর কোনো কাজ নেই। এখানে তো ওকে বাজারে যেতে হচ্ছে, সংগ্রামীকে পড়াতে যেতে হচ্ছে, মেয়েকে দেখতে হচ্ছে, বরকে দেখতে হচ্ছে, দুনিয়ার কাজ করে সন্ধ্যার সময় 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিচ্ছে। तो भावना कौन को, इट्स नॉट यूं हो गया, नहीं, इसके पीछे टाइम लगता है भाई। ये भी ऐसा नहीं है कि আমি বুলন থেকে বিভু হব, তার জন্য আমার একটা প্রসেস দরকার, একটা প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে ও আমাকে অবজার্ভ করতে হবে বিভু কিভাবে লেখারি কি, বিভু কোন লয়ে কথা বলে, ও যখন হাঁটে ওর মুভমেন্ট কিভাবে ওরিয়েন্টেড হয়, প্রত্যেকটা লোকের মুভমেন্ট আলাদা আলাদা। তো কিভাবে পুরো ব্যাপারটা একটা অবজার্ভ করার ব্যাপার আছে, আস্তে 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 ধীরে 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 একটা একটা করে। আর ওই যে বললাম যে 30 দিন ধরে আমি যেটা পড়েছি, যখন স্টেজে আমি কথা বলি আমার খেয়াল রাখা উচিত সেটা একবারে আমি অডিয়েন্সকে বোঝাবো। অনেকে স্টেজে এমনভাবে কথা বলে, কি বলবো বোঝা গেল, এটা হওয়া উচিত না। আমি যেটা বলবো সেটাই শুনবে, সেটাকেই শোনাতে হবে, আর যেভাবে বলবো, যেটা মনে করে বলবো সেটাকেই বোঝাতে হবে। রতন খ্যামকে জিজ্ঞেস করা হয়েছিল যে आप फिल्म क्यों नहीं करते, फिल्मों में क्यों नहीं गए, तो अद्भुत उत्तर दिए। और आपका हीरो ऐसा होता है आपकी फिल्मों में कि आपका हीरो दिखाता है, वो देखो कितना सुंदर चांद, तुरंत कैमरा पैन करता है और एक रियल चांद दिखाता है, बहुत खूबसूरत। और दर्शक जो वहाँ 500 लोग बैठे हुए हैं, 500 लोग को भी एक सुंदर चांद को दिख रहा है। मैं नाटक में क्या करता हूँ, मेरे नाटक में क्या होता है पता, मेरे नाटक में हीरो बोलता है वो ब्लैक कार्टन गिरा हुआ है, वहाँ कोई चांद नहीं है, वो बोलते हैं कि ये रहा चांद। तो ये 500 लोग पीछे ब्लैक कार्टन की तरफ देखते हैं और वो 500 लोग उनके मन की आंखों से 500 किस्म का चांद देखते हैं। इसलिए मैं थिएटर करता हूँ कि मैं ऑडियंस को उनके मन की चांद दिखाना चाहता हूँ, ना कि वो वाला चांद। तो ये था रतन ধ্যান का आंसर। तो আজকের জন্য এখানেই শেষ করি, আরো অনেক কথা উঠতে আসছে, নাটক আছে, ওদেরকে ফিরতে হবে। আমার খুব ভালো লাগলো, ধন্যবাদ বিভুকে যে আমাকে একটা সুযোগ, মানে আমাকে দুটো রুজি রোজগারের জন্য আজকে এই নাম কি অরিন্দমকে বলছিলাম যে रोजी रोटी के लिए मुझे इतना भागा दौड़ी वाले দুটো রোজগারের জন্য এত ভাগাদৌড়ি করতে হয় আর কি, যে আজকে বোধহয় ফোন করেছিল, তখন আর পারছিলাম না, আমি ওর বাড়িতে এমন খাইয়ে দিয়েছে আমি আর ঘরে গিয়ে শুয়ে পড়েছি। বয়স হয়েছে, একটু রেস্ট করছিলাম, আমি উঠেছিলাম না, হচ্ছে বাবা কি যেতে হবে মনে হয়। এনিওয়ে, মানে আমি খুব 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 ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা, আমার মনের কথা, আরো বহু কথা আছে, পুরোটা তো হলো না, কোনো এক সময় আবার হবে যে বসে আড্ডা মারা যাবে। তা আপনাদের যদি কারো একটা দুটো প্রশ্ন নেই, একটা দুটো, মানে নাটক আছে তো একটুখানি রাউন্ড আপ করছি এই নাট্যনির্ভরে অভিনেতার ভূমিকা, এতে অমিতা স্যার ফ্লুইডিটি অফ অ্যাক্টিং নিয়ে দারুণ অসাধারণ একটা বক্তব্য রাখলেন। আমি একটা শুধু সংযোজন আমার শুনতে শুনতেই মনে হচ্ছিল, অলোক রঞ্জন দাশগুপ্ত একজন কবি, তিনি জার্মানে থাকেন, মানে জার্মানি দেশে থাকেন। তো তার বাড়িতে শ্রমিক বন্দ্যোপাধ্যায় গেছে, তো শ্রমিক ব্যানার্জির কাছেই আমার শোনা গল্পটা।
তো এক বিখ্যাত অ্যাক্টর তার অ্যাক্টিং দেখতে গেছেন জার্মানের একটা হলে। ওথেলো হচ্ছে, সে ওথেলো ওই ভদ্রলোক 8 বছর ধরে ওই ওথেলোটা করে। 8 বছর প্রত্যেক দিন 2টো করে শো, প্রতিদিন করে যাচ্ছে। তো তারপরে শ্রমিক বন্দ্যোপাধ্যায় তার সাথে কফিতে গিয়ে আড্ডা দিচ্ছেন, জিজ্ঞেস করছেন যে আপনার নেক্সট কবে আবার মানে এই ওথেলোটা শেষ হবে? বলতে এই তো আমার সামনের মাসে শেষ হয়ে যাবে ওথেলোটা, তারপরে আমি নতুন নাটক করবো। বলে তাহলে কবে হবে? আমি তো আবার সামনের বছর আসবো। অলোক রঞ্জনকে বলছেন যে, শ্রমিক বাবু বলছে যে আমি তো তোমার বাড়িতে আসবো কিন্তু আবার থাকবো না। বলছে দাঁড়ান, আমার 6 মাস রেস্ট লাগবে, আমি এরপরে ইপসেনে ঢুকছি, তো আমি ওথেলো থেকে ইপসেনে যাওয়ার জন্য আমার একটু 6 মাস রেস্ট লাগবে। তো এইটা হচ্ছে অভিনেতার, মানে এটাও বুঝতে হবে যে আসলে অভিনেতার মন তৈরিটা একটু সময় না হলে। আচ্ছা, একটা প্রশ্ন করতে হবে। হ্যাঁ এটা আমার মনে জাগলো আর কি এই মুহূর্তে। হ্যাঁ নাট্য নির্মাণে অভিনেতার ভূমিকা লেখা আছে। নাট্য নির্মাণে অভিনেতা অবলিক সাধারণ মানুষের ভূমিকা, এইখানে এই দুটোর মধ্যে বিটুইন অভিনেতা অ্যান্ড জেনারেল ম্যান, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি হতে পারে? পার্থক্যটা তো বিরাট পার্থক্য। মানে আমাকে তো একটা চরিত্রের রূপ দিতে হচ্ছে, যেটা আমাকে ডাইরেক্টর বুঝিয়ে দিয়েছে, আর আমি সেটা আপনাকে সেইটা দেখাচ্ছি। আমি যখন একটা, আপনি প্রত্যেকের জীবনে ঘটে, আমার জীবনে তো সাংঘাতিকভাবে ঘটে। আমার ছেলে যার জন্য আমার সঙ্গে সিনেমা টিনেমা দেখতে যেতে চায় না, কারণ যদি কোনো হাসির সিন থাকে আমি হা হা করে হাসতে আরম্ভ করি, কোনো কষ্টের সিন হচ্ছে আমার সিনেমা হলের মধ্যে কান্না পেয়েছে আমি কাঁদতে আরম্ভ করি। খোঁজা বাবা কি করছে, লোকে দেখছি বাবা, তাহলে ওর সঙ্গে আমি সিনেমা দেখতেই যাবো না। মানে আমি এরকম। সো আপনারা নিশ্চয়ই জীবনে হয়ে থাকবে যে এমন কোনো সিনেমা দেখছেন, দেখতে দেখতে আপনার উত্তম কুমারের অ্যাক্টিংটা দেখতে দেখতে, ছবি বিশ্বাসের অ্যাক্টিংটা দেখতে দেখতে মনটা ফুটে উঠলো, বা তুলসী চক্রবর্তীর কোনো অভিনয় দেখে রাগ হলো একটা, মানে বিং অ্যান অডিয়েন্স তো আপনার হয়েছে। তো আপনার কাজ হচ্ছে যে সেই যে ঘটনাটা আপনার চোখের সামনে ঘটছে, সেই ঘটনাটা উদাত্তপনে শুরুতে দেখা। আমাকে কি করে, to be or not to be, that is the question, to die or not to die. শেক্সপিয়ারে তো আমি বলি যে to question or not to question, that is the question. So আমি আপনাকে আপ্লুত করতে পারছি, যদি করতে পারি আমি সাকসেসফুল, না হলে পরে আমি, আপনি যেটা দেখতে এসছেন আপনি তো জানেন না যে আমি কি দেখাবো। আমি যেটা দেখাচ্ছি সেই দেখানোটা আপনাকে উদ্বেলিত করতে পারছে কিনা, আপনাকে ভাবুক করতে পারছে কিনা, আপনার মধ্যে ইমোশন ঢোকাতে পারছে, ক্রিয়েট করতে পারছে কিনা। ইফ পারছে দেন আই এম সাকসেসফুল। ঠিক আছে, খুব ভালো লাগলো। অভ্যস্ত বলের যে থিওরি, মানে দর্শকও সেখানে জেনারেট হয়ে যাচ্ছে। হ্যাঁ মানে একটা যখন আপনি বলছেন নাট্য নির্মাণে অভিনেতা, দর্শকের কি Yes, হ্যাঁ। দর্শকের ভূমিকা আছে, সেটা হচ্ছে ব্রেকটের পরবর্তী যে তার নাম অগস্ত বোয়াল, তিনি কি করছেন, দর্শককে জাগিয়ে দিচ্ছেন। মানে করতে করতে এমন জায়গায় করছেন এই ব্যারিয়ারটাই যে অন্ধকার ঘর আর আপনার এখানে আলো, এটা থাকছে না। তখন স্পেকট্যাক্টর অ্যাক্টর হয়ে যাচ্ছে, আপনি তখন চরিত্র হয়ে যাচ্ছেন, আপনি তখন ক্যারেক্টারে ঢুকে যাচ্ছেন। এটা অগস্ত বোয়াল করেছেন। এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। নোবেল পাওয়ার জন্য উনি, মানে এখানে সব ক্ষেত্রেই দর্শকের ভূমিকাটাই হচ্ছে মূল, সব ক্ষেত্রে। অবশ্যই। আপনি যতই ভালো নাটক করুন, যতই স্টেজ, হ্যাঁ অবশ্যই। আমি কালকেই বললাম না যে নাটক মানে 3টে জিনিস থাকতে হবে, একটা অভিনেতা, একটা স্পেস আর দর্শক। এছাড়া নাটক, দিস আর দ্য বেসিক এলিমেন্ট অফ থিয়েটার। লাইট বলুন, মেকআপ বলুন, কস্টিউম বলুন, যা কিছু আছে সব এলিমেন্ট, ওগুলো অলংকার, এগুলো সাহায্য করে। আমি সূর্যের আলো দাঁড়িয়ে লাইট নাটক করতে পারি। হ্যাঁ, তিনটে হচ্ছে মূল। ঠিক আছে, তো আজকের মতন এখানেই শেষ করছি। ভীষণ ভালো লাগলো, আমি সুযোগ পেলে আবার ঘুরে আসবো, কথা বলবো।
যদি সম্ভব হয় কখনো কোনো গ্রুপের সাথে একটা ওয়ার্কশপ করা, সেটা আমার আরো বেশি ভালো লাগে। আর 2 মিনিট সময় নিচ্ছি, সেটা হচ্ছে তখন তো যেটা বলছিলেন, আজকেই তো সেটা ঘটে গেল। আমরা 6টার সময় সেমিনারটা ডেকেছিলাম, আমরা সেই টেবিলে বসেছিলাম। আপনার স্পেসিফিক কাউকে বলছি না, অনেকের অপেক্ষায় থেকে থেকেই কিন্তু দেরিটা হয়েছে। তার মানে আমি এই কারণে উল্লেখ করলাম, আপনাদের অপেক্ষায় থাকতে হয়েছে তো আমাদের। মানে আমরা একা এই মঞ্চে বসে থাকতাম তো 3 জনে, আপনারা আছেন বলেই কিন্তু আপনাদের বলার উৎসাহ থাকবে। আমরা ভাগ্যবান অমিত দা, আমাদের প্রিয় বুলন্দাকে সেমিনারে পেয়েছি, এই উৎসবে পেয়েছি। 21 তারিখ অব্দি উনি থাকছেন। পাশাপাশি বলি, সম্ভবত 60টা 84 85 বুলন্দা তখন এনএসবিতে পড়াশোনা করছে। 85 একদম মনে হয় ঠিকঠাক বলছি। আমাদের কাজ ছিল, বুলন্দা যখনই কালিয়াগঞ্জে আসতো, আমি বুলা ওনার বাড়িতে পড়ে থাকতাম, যতক্ষণ বিরক্ত না হচ্ছে। এবার তোরা জানে তো এই আবদার সংগ্রামীকে কবিতাও বলেছি। এই আবদার বুলন্দার কাছে সেই 84 সাল থেকে আমি করে এসেছি। আমার আবদার রইল, এবং আবদার এটা আমরা করেই ছাড়বো, সেটা হচ্ছে কালিয়াগঞ্জে আবার বুলন্দাকে আমরা চাইবো, বারবার চাইবো। আজকে মন ভরলো না, প্রচুর কথা, প্রচুর গল্প, প্রচুর অভিজ্ঞতা শেয়ার করতে বলে আমাদের পথ চলতে অনেক সুবিধা হবে, আমরা সমৃদ্ধ হব। সেমিনার প্রায় অসম্পূর্ণ রাখছি আজকে, কারণ সুব্রতদের প্রযোজনা আছে, মালদা থিয়েটার প্ল্যাটফর্মের প্রযোজনা আছে, সেটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তাদেরকে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে যাতে তাদের প্রযোজনাটা তুলে ধরতে পারে। আমার একটা কথা আছে, আমি একটুখানি বলবো। সেটা হচ্ছে, আমি যখন প্রথম থিয়েটারে আসি, অনন্ততেই কাজ করতাম, বুলন্দার সঙ্গে ফার্স্ট কাজ করেছি আমি। এই বুলন্দা আজকে সেমিনারে যেটা বললেন যে একটা ডায়লগকে কিভাবে বলতে হয়, এটা ফার্স্ট আমি বুলন্দার কাছে শিখেছি। একটা ডায়লগকে কিভাবে বললে তার মানেটা কিরকম হয়, এটা আমি বুলন্দার কাছে শুনেছি। মানে ওটা আমার আজকে রিলেট করতে পারছিলাম, আমার খুব ভালো লাগলো। এত প্রচুর স্মৃতি আমাদের জুড়ে রয়েছে, প্রচুর স্মৃতি। মিনু যেরকম বলছিল, চাঁদের গল্পটা বুলন্দা বলছিল, একটা দৃশ্য আমি আর মিনু মিলে করছিলাম। আমি মিনু মিলে একটা দৃশ্য ছিল আমাদের, সেই একটা প্রেমের দৃশ্য, সেখানে হচ্ছে চাঁদের গল্পটা উঠে। আর একটা স্মৃতি আমার আছে, 86 সালে আমরা বরাকাতে কাজ করছিলাম, আমি আর মিনু বলে একটি মেয়ে, কালিয়াগঞ্জের সম্পূর্ণা। তো ওই দৃশ্যে আমি, বুলন্দা হচ্ছে আমাদের টিচ করছে, তো মিনু আর আমি, আমাদের দুজনে একটা প্রেমের দৃশ্য, আমাদের একটা অবৈধ সন্তান প্রসবে গর্ভে ধারণ করছে। এবার আমাদের যে রিলেশনশিপটা আমরা শরীর দিয়ে করতে পারছি না, খুব কমফোর্টেবল না, সেটা বুলন্দা এমন কিছু শব্দ ব্যবহার করলো, আমি আর মিনুকে এমনভাবে জড়িয়ে ধরতে বাধ্য হলাম। এই যে ডিরেক্টরের ভূমিকা আছে, একটা হেজিটেশন থাকে, এই জেন্ডারের যে একটা ভ্যারিয়েশন, কিন্তু মুহূর্তে মধ্যে আমি অ্যাজ এ পারফর্মার, আমি যখন জড়সড় হয়ে আছি, সেই মেয়েটিকে আমি টাচ করতে পারছি না, জড়িয়ে ধরতে পারছি না। তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন আছে, সেটা প্রমাণিত, তাদের গর্ভে সন্তান ধারণ করছে। বুলন্দা আমাকে কথা দিবে যে তোরা গর্ভে সন্তান নিয়ে নিজে টাচ করতে পারছিস না। কিছু শব্দ প্রয়োগ করি ডিরেক্টর করে থাকে, সেই শব্দ প্রয়োগে কিন্তু অভিনেতা অভিনেত্রী সেই জায়গাটায় নিয়ে যেতে পারে। ডিরেক্টরের কাজ কিন্তু এটা, যে তার পরিকল্পনা মাফিক পরিচালক একজন অভিনেতাকে কিভাবে তাকে সহযোগিতা করছে। যাই হোক, এটা অনেক এই বিষয়ে প্রচুর কথা আছে এবং চলতেই থাকবে। বুলন্দাকে আবার আমরা চাইব, এটা আমাদের আবদারের জায়গা। আমাকে প্রায় 265 দিনের মধ্যে প্রায় 200 দিন আমি আবদার করেছি দাদা, এবং পাই সেই আবদার। আমি অবশ্যই বলে যাচ্ছি, কালিয়াগঞ্জের যে কোনো আবদার মেটানোর জন্য আমি সবসময় আছি। আমরা সেমিনার পর্ব শেষ করছি। আপনাদের ধন্যবাদ, আপনারা আমাদের এই সেমিনারে সহযোগিতা করবার জন্য।